আওয়ামী লীগ সরকার পতনের ঠিক আগ মুহূর্তে একটা গণমাধ্যম খুব বড় ভূমিকা রেখেছিল। বেনজির ইস্যুটা যারা সামনে নিয়ে আসছিল, এরপরে ধারাবাহিক একের পর এক কর্মকাণ্ড আসতে থাকে এবং কি গণমাধ্যমটা সাহসিকতার সহিত সেগুলো প্রকাশও করতে থাকে। পত্রিকাটার নাম হচ্ছে কালের কণ্ঠ, বসুন্ধরা গ্রুপের আওতাধীন একটা গণমাধ্যম কালের কণ্ঠ। গতকালকে হঠাৎ করেই কালের কণ্ঠে, আমার মনে হয় যে বাংলাদেশে চলমান যে গণমাধ্যমগুলো আছে এর মাঝখানে কালের কণ্ঠই হঠাৎ করে গেল ৯-১০ মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ পদটাতে বসার পর কি কি সুযোগ সুবিধা নিয়েছেন, অথবা তারই ১০ মাসের শাসনের আমলে তিনি যতটা সুযোগ সুবিধা পেয়েছেন, দেশের জনগণকে এর বিপরীতে অ্যাজ এ পার্সন প্রত্যেকটা মানুষ কি কি সুযোগ সুবিধা পাইছে। এখন কেন এগুলো আলোচনায় আসা শুরু হলো? মেইন কারণ হচ্ছে আপনি ক্ষমতায় যখন আসেন, আপনার জন্য আইন, আদালত, রাষ্ট্র এক সিস্টেমে হাঁটে, এটা আমরা প্রত্যেক সরকারের সময় দেখি। আবার যখন আপনি ক্ষমতা থেকে চলে যাবেন, আপনি কোথায় কার জমি নিছেন, কোথায় ফ্ল্যাট পাইছেন, কোথায় আপনার ব্যাংকে 2 কোটি টাকা এতিমখানা ঢুকলো, সেগুলোর জন্য আপনারা কয় বছরের পানিশমেন্ট দেওয়া যাবে, এরকম সিস্টেম আমরা কিন্তু দেখছি, তাই না? এখন যেমন আওয়ামী লীগের প্রতিটা ফাইল, পুঙ্খানুপুঙ্খ লাইন, দুর্নীতির গল্প আসতেছে গণমাধ্যমে, বাট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে এগুলোর নামগন্ধ ছিল না। ডক্টর ইউনূসকে নিয়ে ছিল, কিন্তু তিনি আবার ক্ষমতায় আসার পরপরই সব নাই হওয়া শুরু হইলো। এমনকি অনেকে দুষ্টামি করে বলেন যে ওয়াজের মাঠেও এখন অনেক কিছু নিয়ে নাকি ওয়াজ হয় না। আচ্ছা, যাই হোক, আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর মোহাম্মদ ইউনূস কি পরিমাণ কোণঠাসা ছিল তা সারা পৃথিবী দেখছে। বাট প্রেক্ষাপট বদলে যায়, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে 5ই আগস্ট। 5ই আগস্টের পর একে একে নানান সুযোগ সুবিধা পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে, মানে ওনার মালিকানাধীন অথবা ওনার সাথে কানেক্টিভিটি আছে। চলুন দেখি। আমরা দেখছি যে এ নিয়ে হঠাৎ করেই গণমাধ্যমে কিছুটা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। যখন বিএনপির সাথে রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে তখনই এই বিষয়গুলা সামনে আসলো। আপনার 8ই আগস্ট বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর গ্রামীণ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি অনুমোদন এবং সুবিধা পেতে শুরু করে। অন্তর্বর্তী সরকারের কয়েক মাসে নিবন্ধন, অনুমোদন, কর ছাড় সহ বেশ কিছু সুবিধা পেয়েছে গ্রামীণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এর মধ্যে ঢাকায় গ্রামীণ ইউনিভার্সিটি নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ও অনুমোদন পেয়েছে। সেই সঙ্গে রয়েছে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের জনশক্তি রপ্তানির লাইসেন্স, গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট চালুর লাইসেন্স, এছাড়া গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মাফ করে দেওয়া এবং সরকারিভাবে ব্যাংকে শেয়ারের পরিমাণ অতীতে যেটা ছিল 25%, সেইটা কমিয়ে 10% করা হয়েছে। এখন ডক্টর ইউনূস এবং তার সহকর্মীদের বিরুদ্ধে থাকা শ্রম আইন লঙ্ঘন এবং অর্থ পাচারের মামলাও দ্রুত খারিজ হয়ে যাওয়ায় অনেকে এটার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলছেন। গ্রামীণ ইউনিভার্সিটি নামে বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি গ্রামীণ ট্রাস্টের অধীনেই চলবে। 2024 সালের 17 ডিসেম্বর আবেদন জমা দেওয়ার 3 মাসের মধ্যেই এটি অনুমোদন পায়, মানে তিনি ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে এটা অনুমোদন পেয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের আমলে অনুমোদিত প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় এটি, উনি ক্ষমতায় আসার পর। 2025 সালের জানুয়ারিতে মোহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড বিএমইটি থেকে একটি লাভজনক জনশক্তি রপ্তানির লাইসেন্স RL নাম্বার 2806 পায় এবং এপ্রিল মাসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের সদস্য পদ লাভ করে ওনার এই প্রতিষ্ঠানটি। আর আপনার 2009 সালে যখন এটা নিয়ে অতীতে আবেদন করা হয়, রাজনৈতিক কারণে আওয়ামী লীগ সরকার এটার কিন্তু অনুমোদন দেয়নি। এই কোম্পানির 90% শেয়ার গ্রামীণ সেন্টারের এবং 10% শেয়ার গ্রামীণ শিক্ষার মালিকানায় রয়েছে। তিনি দায়িত্ব পাওয়ার পরপরই গ্রামীণ টেলিকমের একটি অঙ্গ প্রতিষ্ঠান সমাধান সার্ভিসেস লিমিটেড 2 সেপ্টেম্বর 2024 তারিখে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করার জন্য অনুমোদন পায়। বাংলাদেশ ব্যাংক থেকে অনাপত্তি সনদ পাওয়ার পর প্রতিষ্ঠানটি পিএসপি লাইসেন্সও পেয়ে যায়, যেটার জন্য 2021 সালে মানে তিনি আবেদন করেছিলেন, কিন্তু আওয়ামী লীগ এটাকেও অ্যাপ্রুভ করেনি।
2013 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ 1983 বাতিল করে